তুমুল বর্ষণ মাথায় নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেল নওশাদ আর ওহির বিয়ে। বেশ সাদামাটা এবং অপ্রত্যাশিত ছিল মধ্যরাতের এই বিয়েটা। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো, বাহার ভাই ছিল সে বিয়ের প্রধান সাক্ষী। নওশাদ যে এত দ্রুত সব ব্যবস্থা করতে পারবে তা ওহির ধারণার বাহিরে ছিল। কিন্তু তবুও সে নড়বড়ে অনুভূতি নিয়ে শক্ত করে সেই মানুষটার হাত ধরেছিল। যা হবে দেখা যাবে, তার ভিতরে উপস্থিত। আর সবটা সম্পূর্ণ হওয়ার বড় ভূমিকা বাহার ভাইয়ের। ওহি কাজী অফিসে বাহার ভাইকে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেসও করেছিল, বাহার ভাই, আপনি শিওর কিভাবে ছিলেন যে বিয়েটা আমি করতামই? বাহার তখন মুচকি হেসে বলেছিল, মানুষ বরাবরই ভালোবাসার কাঙালি। যখন কেউ সেই ভালোবাসা উজাড় করে দেয়, তখন খুব কম সংখ্যক মানুষই তা ফেরাতে পারে। ঘৃণা দেখেও চুপ থাকা যায়, কিন্তু ভালোবাসা দেখলে তার বিপরীতে ভালোবাসতে ইচ্ছে হয়। আর আমি তোমাকে প্রথমে কেন জিজ্ঞেস করেছিলাম আমায় ভালোবাসো কিনা বলো তো? আমি তোমাকে কিঞ্চিত ভাঙার চেষ্টা করেছি, যেন তুমি খুঁটি শক্ত করে ধরো, আর আমি সক্ষম। বাহারি কথায় চুপ রইল ওহি। ভালোবাসবে না করেও আরও একবার ভালোবাসলো বাহারকে। এই শেষ। এরপর আর মানুষটাকে ভালোবাসা হবে না, আর মুগ্ধ হওয়া হবে না মানুষটার উপর। মনে আর একজন মনে একজন রেখে আরেকজনের সাথে ঘর করা যে পাপ, আর ওহি সে পাপ কখনো করবে না। মনের মানুষকে না হয় মন থেকে চিরতরে বিতাড়িত করবে। এরপরেই খুব নীরবভাবে হয়ে গেল একপাক্ষিক ভালোবাসার বিচ্ছেদ, এবং আরেকটা একপাক্ষিক ভালোবাসার সন্ধি। প্রকৃতির নিয়মই এটা, কোথাও ভাঙবে সে, আবার কোথাও জোড়া লাগবে। সওদাগর বাড়িতে মুখ থমথমে ভাব। এই বাড়ির সকল সদস্য, চিত্রা, তুহিনও সহ আজ যে বাড়িতে এসেছে। নওশাদের বাবা মাও এসেছে। বাড়ির সবচেয়ে ঠান্ডা মেয়ে এমন একটা কাজ করতে পারে, তা যেন কারো বিশ্বাস হচ্ছে না। সবাই কেবল বিস্মিত নয়নে তাদের দেখে যাচ্ছে ঘণ্টাখানিক যাবৎ। প্রথম কথাটা আফজাল সওদাগরই বললেন, গম্ভীর কণ্ঠে এসে ওহির দিকে তাকিয়ে শুধালেন, তোমার যদি নওশাদকে এতই পছন্দ হয়েছে, আমাদের বললেই তো পারতে। আমরা তোমার পছন্দ কখনো অপূর্ণ রাখিনি। বড় চাচাকে বাড়ির বাচ্চারা বরাবরই বেশ পছন্দ করে, তাই এই মানুষটার কথার বিপরীতে ওহি কোমল হয়েই বলল, আমার পছন্দের সব তোমরা পূরণ করেছ, তা আমিও মানি। তাই বলে আমার ভালোবাসার সব পূরণ করবে তা তো না। সে সংশয় থেকে এমন কাজ করা। ওহির উত্তরে আফজাল সওদাগর তপ্ত শ্বাস ফেললেন, কিন্তু পরের কথাটা উচ্চারণ করলেন অবনী বেগম। কাটখাট কণ্ঠে বললেন, তোমার ভালোবাসাও আমরা অপূর্ণ রাখতাম না। ও, তাই নাকি? সাইকোলজি পড়তে চেয়েছিলাম, যেটা আমার ভালোবাসা ছিল। তোমরা ভর্তি করে দিয়েছিলে বাংলায়। 6-7 বছরের আমি আবদার করেছিলাম তোমাদের সাথে থাকার। ঠাঁই হয়েছিল আমার হোস্টেলে। এভাবেই পূরণ করতে, তাই না? মেয়ের তাচ্ছিল্য মাখা কণ্ঠে মাথা নত হয়ে আসে অবনী বেগমের। মেয়েকে সে যখন হোস্টেলে দেয়, তখনও তার কাছে জীবনের মানে ভিন্ন ছিল। আজকের অবনীর আর তখনের অবনীর পার্থক্য অনেক, কিন্তু মানুষ তা আর জানল কই। ওহি, তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? নুরুল সওদাগরের গম্ভীর কণ্ঠে ওহির তাচ্ছিল্য ভাব আর বিস্তৃত লাভ করল। খুব করে মানুষটাকে দুটো কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু সে শোনালো না। যতই হোক, নওশাদ এবং তার বাবা মা সওদাগর বাড়ির মেহমান, তাদের সামনে এমন আচরণ শোভনীয় না। নওশাদের বাবা মা এতক্ষণ চুপই ছিল। সওদাগর বাড়ির কথা কাটাকাটি থামার অপেক্ষায়
ছিলেন হয়তো তারা। তাই তো সওদাগর বাড়ির মানুষদের কথা থামতেই মুখ খুললেন নওশাদের মা নওরিন। তুমুল আশ্চর্যের সাথে সে প্রশ্ন করলেন, নওশাদ, তুমি হুট করে এমন সিদ্ধান্ত নিলে কেন? হুট করে তো নিইনি মা, তোমাদের তো জানিয়েছিলাম, কিন্তু তোমরাই আমাকে কোনো পজিটিভ উত্তর দিতে পারোনি, তাই বাধ্য হলাম। কেবল একবার জানিয়েছিলে, মানুষ দিনের পর দিন অপেক্ষা করে বাবা, মাকে মানায়। অথচ ইতিহাসে তুমিই একমাত্র ছেলে যে একবার মাত্র কথা কাটাকাটি করে বিয়ে করে ফেলছো। কি অদ্ভুত! বিয়েই তো করবো মা, কোনো অপরাধ তো না। তো এত মানামানির কথা আসছে কোথা থেকে? আমি কিংবা ওহি দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই তোমাদের এমন অদ্ভুত আচরণ শোভা পাচ্ছে না। দেখলে দেখলে তোমার ছেলের কথা শুনলে, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? নওরিন খাতুনের স্বামীর প্রতি অভিযোগ। ইলিয়াস খান মিনমিনে কণ্ঠে বলল, যা হয়েছে তাকে বদলাতে পারবে, এর চেয়ে মেনেই নেও। স্বামীর জবাবে হতাশ নওরিন। তিনি ভেবেছেন তার স্বামী কিছু হয়তো তার পক্ষ থেকে একটু হলেও কিছু বলবে, তা আর হলো কই। হতাশার শ্বাস ফেলে তিনি বললেন, এমন হুটহাট বিয়ে আমি মেনে নিতে পারছি না। এখন করণীয় আলাদা থাকবো? ছেলের ঝটপট উত্তরে ব্যথিত দৃষ্টি নিয়ে তাকান নওরিন খাতুন। 10 মাস 10 দিন যে ছেলেকে গর্ভে ধারণ করলো, সে ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর এতগুলো বছর যে মাকে বুকে আগলে রাখলো, একটা মেয়ের জন্য যে মায়ের মুখের উপর এমন প্রশ্ন হয়তো একটা সন্তানই করতে পারে। কি আর করার, যুগ বদলের খেলায় হয়তো এসব স্বাভাবিক। সেক্ষেত্রে কিছুটা রাগ এই মেয়েটার উপরও বর্তাচ্ছে। কিছুটা সময় মৌন থেকে নওরিন খাতুন তপ্ত শ্বাস ফেলে বললেন, আমার কখনোই পছন্দ ছিল না ওহি, কিন্তু আমার ছেলের আবার ওকেই পছন্দ। যা হওয়ার হয়ে গিয়েছে। আমার পছন্দ অপছন্দে তো কিছু আটকাবে না। আমি না চাইলেও আমার ছেলে ওর সাথেই সংসার করবে, আমি জানি। আমার ছেলের হয়তো মায়ের প্রয়োজন নেই, অথচ আমার কিন্তু ছেলের প্রয়োজন আছে। একান্তই আমার সেই স্বার্থে আমি বিয়েটা মেনে নিচ্ছি। তবে আমাদের বা আপনাদের পরিবারের একটা মান সম্মান আছে। সেই মান সম্মানের ভিত্তিতে আমি চাচ্ছি বিয়েটা আবার বড় করে দিতে। মায়ের কথায় নওশাদের মুখটা ছোট হয়ে এলো। মা যে তার কষ্ট পেয়েছে তাও বুঝতে পারল, কিন্তু সে এমন জেদ না দেখালে হয়তো পরিস্থিতি ঘুরে যেত। তাই এমন কঠিন হওয়া। নওরিন খাতুনের স্পষ্ট কথার ধাঁচ ওহির বেশ ভালো লাগলো। মানুষটা হয়তো উপর উপর শক্ত, কিন্তু ভিতর ভিতর বেশ কোমল। নওরিন খাতুনের প্রস্তাবে রাজি হলেন আফজাল সওদাগর। মহিলা যে মহিলা যে বেশ বুদ্ধিমতী তা আর বুঝতে বাকি রইল না কারো। বিয়ের তারিখ ঠিক করা হলো 25 দিন পর। ওহির মায়ের মতামতও নেওয়া হলো। বাড়িতে পড়ে গেল আনন্দের ঢেউ। সব কিছুতে নিরপেক্ষ ভূমিকা পালন করল রোজা সওদাগর এবং চাঁদনি। না আনন্দ হলেন, না অন্য কিছু। ড্রয়িং রুমে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়ায় তারা কেবল তা পালন করল, এছাড়া কিছুই না। চিত্রা আর চেরিও আনন্দে আত্মহারা, কিন্তু চিত্রা চাইলেও সে আনন্দ দেখাতে পারছে না। এই বাড়িটা যে তাকে পর করেছে, পরের বাড়িতেই শোক মানায়, আনন্দ না। অনেকদিন পর নিজের বাড়িতে পা রেখে সংশয় কাঁপছে চিত্রা। যে বাড়িতে একসময় বিনা বাধায় ছুটে বেরিয়েছে, সে বাড়ির দেয়াল ছুঁতেও যেন আজ ভয় করছে। কেমন পরপর লাগছে সবটা। বাড়ির সকলে যখন মিষ্টি ভাগাভাগি করতে ব্যস্ত, চিত্রা এক ফাঁকে চলে গেল চাঁদনি আপার কাছে। ছোট থেকে এই অবধি আপা তাকে কম আদর করেনি। আজ যদি আপা মুখ ফিরিয়ে থাকে, তবে চিত্রার দায়িত্ব আপার কাছে ক্ষমা চাওয়া। যেমন ভাবনা তেমন কাজ। চাঁদনি নিজের ঘরের
কিছু জামা কাপড় গুছোচ্ছিল। তন্মধ্যেই ঘরে দরজায় টোকার শব্দ। ক্ষীণ শব্দে চিত্রা বলল, আসবো? চাঁদনি একবার পলক ঝাপটিয়ে চিত্রার দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, আয়। চিত্রা আসলো, ছোট ছোট পা ফেলে ঘরে থাকা চেয়ারটাতে বসল। বুকে তখন তার তুমুল ঝড়। এত কাছের বড় আপার সাথে কথা বলতেই হাত পা তার কাঁপছে। তবুও সে বলল, কেমন আছেন আপা? যেমন চেয়েছিলি। বড় আবার কাটকাট উত্তরে মনে মনে হোঁচট খেল চিত্রা। কণ্ঠধ্বনি বারবার জড়িয়ে এলো। তবুও সে ক্ষীণ স্বরে বলল, আমি তো ভালোই চেয়েছিলাম আপা। তাহলে আর কি, ভালোই আছি। চিত্রা আর কথা আগানোর শক্তি পেল না। কত কথা সাজিয়ে এসেছিল, কিন্তু এখন সব অগোছালো হয়ে গেছে। ঘরে দুজন মানবে চুপ হয়ে রইল। কত কথা বলতে চেয়েও বলা হলো না। শেষমেশ চিত্রা মনে লুকিয়ে রাখা প্রশ্নটা করেই বসল, আপা, দুলা ভাইয়ের সাথে তোমার সব ঠিক আছে তো? চাঁদনির হাত থেমে গেল সাথে সাথে, কিন্তু উত্তরটার সাথে সাথে এলো না। এলো 2-3 মিনিট পর। হৃদয় ছাড়খাড় করা উত্তর সেটা। চাঁদনি আপা অসহায় কণ্ঠে বলল, আমার মায়ের রাগ আমার উপর না মেটালেও পারতে। আমি তোমায় ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি বড় আপা। চিত্রার মাথা নত হয়ে এলো। বড় আপা তাচ্ছিল্য করে বলল, এত জোরে ধাক্কা কি মানুষ অনিচ্ছাকৃত দেয়? আমার তো জানা ছিল না। বড় আবার কথায় চিত্রার চক্ষুদ্বয় বড় বড় হয়ে এলো। অবাক কণ্ঠে বলল, আমি তো ধাক্কা দিইনি তোমায়, কেবল হাতছাড়া দিয়েছিলাম। থাক সেসব কথা। আমি তবুও দোয়া করি তুই যেন তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস। বড় আপার দোয়ার আড়ালে কি গোপন অভিশাপের ছোঁয়া ছিল? চিত্রার মনে কেমন খচখচ করল। বড় আপার কথা, সে তো আপাকে ধাক্কা দেয়নি তাহলে? তন্মধ্যে নিচ থেকে হইচই ভেসে এলো। নুরুল সওদাগরের কণ্ঠ শোনা যাচ্ছে তুমুলভাবে। চিত্রা এবং চাঁদনি অপেক্ষা না করেই ছুট লাগালো। বাহার ভাইয়ের ঘর ফাঁকা। তার অবহেলার বিছানা শূন্য। পড়ার টেবিলে যত্নের বইগুলোও নেই। বাহার ভাইয়ের অস্তিত্ব চিলেকোঠার ঘরের কোথাও নেই। মূলত নুরুল সওদাগরের চেঁচামেচির কারণ এটা। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে শূন্য ঘরটায় তাকিয়ে রইল। শূন্য ঘরটার রং মেটে হওয়া, দেয়ালে বড় বড় করে লেখা, স্বয়ং সৃষ্টিকর্তার যার প্রতি অনীহা, মানুষ কিভাবে তাকে করবে দয়া। অবশেষে অবশেষে বাহার ভাই নামক মানুষটা মায়া লাগিয়ে চলে গেল। অবশেষে বাহার ভাই মানুষটা সত্যি কঠিন হলো। অষ্টাদশী মানতে পারবে এ অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ? বাহার ভাইবিহীন আজ 3 দিন কেটে গেল। কেমন নীল বিষাদ সমুদ্রে কুল কিনারাবিহীন দিনগুলো। সকাল দুপুর রাত নিজেদের মতন মুগ্ধতা ছড়াতে যেন ব্যর্থ হলো 3 দিন। চিত্রার মনে যে গভীর অমাবস্যা নেমেছে, সেই অমাবস্যার আধার ছাপিয়ে সূর্য উঠতে পারেনি। রাতগুলো কেমন ডুকরে কেঁদে উঠে হাহাকার করে অভিযোগ করে যায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের। চিত্রা কেবল ফ্যাল করে দেখে সেই আর্তনাদ। এর চেয়ে বেশি কিছুই যে তার করার নেই। তন্মধ্যে কলেজ থেকে আবারও মডেল টেস্টের তারিখ ধার্য করা হলো। খুব শীঘ্রই পরীক্ষা। চিত্রা বিষাদ তুলল বন্দিখানায়। চেয়ার টেনে মুখ ডুবালো বইয়ের পাতায়। কিন্তু কি অদ্ভুত! বইয়ের লেখা কেমন ঝাপসা। চোখের জলগুলো কি বাহার ভাইয়ের মতন বেইমানি করছে? অশ্রু আর তার অথচ ঝরছে বাহার ভাইয়ের নামে। এমন শোক বিধাতা কেন আমাদের দেয়? তির্যক রোদের তপ্ত দুপুর। জানালা গলিয়ে রোদঝোপ এসে পড়ছে চিত্রার পড়ার টেবিলে। ঘরের ফ্যান বন্ধ, কারেন্ট নেই। চিত্রা ছাড়া পুরো ফ্ল্যাটে আর কোনো জনমানবের চিহ্ন নেই।
মা নিজের কলেজ গিয়েছে, ভাই যেন গিয়েছে ভার্সিটি। পুরো ফ্ল্যাটে চিত্রা একা। শোক পালনের মহোৎসব তাই ঝেঁকে ধরেছে তাকে। চিত্রা খুব চেষ্টা করলো পৃথিবীর সকল ধ্যান সে বইয়ের উপর দিতে। বারংবার তার চেষ্টা বিফলে গেল। হাজার চেষ্টা করেও সে ধ্যান দিতে পারল না বইয়ের পাতায়। কি বিরক্তকর ব্যাপার স্যাপার। চিত্রা সশব্দে চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো। না চাইতেও বারবার বাহার ভাইয়ের সেই এলোমেলো চুলের ঢেউগুলো মনে পড়ে যাচ্ছে। লোকটা কি জাদু করলো? ঘেমেনে একাকার চিত্রার শরীর। সেই ঘর্মাক্ত মুখখানা নিয়ে সে বারান্দায় দাঁড়ালো। আশেপাশের রাস্তা বেশ নীরব। মাঝে মাঝে রিকশার টুংটাং শব্দ ভেসে আসে, এরপর আবার নিশ্চুপ হয়ে যায়। নিশ্চুপ রাস্তার দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল চিত্রা মিনিট 5। চোখের সামনে ভেসে উঠল চিলেকোঠার ঘরটা। বাহার ভাইয়ের গিটারের মোহনীয় সেই টুংটাং সুর, ঠোঁটের ভাঁজে রাখা সিগারেটের ধোঁয়া উড়ানোর দৃশ্য, চোখের বেকারত্বের হাহাকার। বাহার ভাইটা যে বড্ড একা, তা এই একা এক বছরে বেশ ভালো করেই জানা হয়ে গেছে চিত্রার। সেই একা মানুষটাই কিনা চিত্রাকে একা করে দিয়ে গেল। চিত্রার মনে জেগেছে আরও একটা সংশয়। বাহার ভাই কেন ওহি আবার বিয়ের পরেই চলে গেলেন? তবে কি বাহার ভাইয়ের মনে কোঠায় ওহি আবার যত্নে লুকানো ছিল? নিজের ভাবনায় নিজেই কেঁপে উঠল। না না, বাহার ভাইয়ের মনে অন্য কারো ঠাঁই আছে ভাবলেই কেন যেন বুক মোচড় দিয়ে ওঠে, কেমন ব্যথা ব্যথা লাগে। ওহি আবার মনে যে বাহার ভাই আছেন সেটা কি চিত্রা জানতো না? অবশ্যই জানতো, কিন্তু জেনেও সে না জানার ভাব ধরেছিল কেবল নিজের স্বার্থে। বাহার ভাই যে কেবল তার, কিন্তু সে ভুল। বাহার ভাইরা হয়তো কারো হয় না। বাহার ভাইদের ভালোবেসে প্রতিটা নারী ওহি হয়ে রয়ে যায়। বাহার ভাইরা বিশাল জীবনের অপ্রাপ্তি হিসেবেই হয়তো সদা থেকে যায়। চিত্রায় এই 18 বছরের জীবনে পরপর এত অপ্রাপ্তি কখনো মেলেনি। খুব সুন্দর হাসি হাসিই তো কেটেছে গত হওয়া বসন্তগুলো। তবে এবার কেন বসন্ত কেবল চৈত্র মাসের খরা হয়ে রইল? এবার কেন বসন্ত এত বিবর্ণ? ভাবনার মাঝে কলিং বেলের কৃত্রিম শব্দে ভাবনার রাজ্যে ভাটা পড়ল। চিত্রা বিষণ্ণ দেহটাকে টেনে দরজা অবধি নিয়ে এলো, কিন্তু দরজা খুলে সে অবাক। আশেপাশে কেউ নেই, তবে কলিং বেল বাজালো কে? বিরক্ত হয়ে যখন চিত্রা দরজা আটকাতে নেবে, তখনই দরজার সামনে ইট দিয়ে চাপা দিয়ে রাখা কাগজ চোখে পড়ল। চিত্রা খানিকটা কৌতূহলবশত কাগজটা কুড়িয়ে নিল। আশেপাশে বেশ ভালো করে চোখ বুলিয়েই দরজাটা আটকে দিল। হাতের কাগজটা নিয়ে এসে আরাম করে বসল নিজের খাটে। কাগজটা মূলত কেবল কাগজ না, চিঠিও বলা যায়। কাগজটা মেলে ধরতেই অসম্ভব মুগ্ধতা ভরা লেখা জলজল করে উঠল। চিঠির শুরুতে প্রিয় রঙ্গনা শব্দটা দেখে সে বিমূঢ় হয়ে গেল। 2-3 বার চিঠির সম্বোধন করা শব্দটাই চোখ বুলালো। তার বাহার ভাই এসেছিল। এই চিঠি কি তবে বাহার ভাই দিয়ে গেল? চিত্রা চিঠি হাতে নিয়েই আবার বারান্দার দিকে ছুটে গেল বাহার ভাইয়ের দেখা পাওয়ার আশায়। কিন্তু চিত্রার এমন আশা পূরণ হলো না। হাজার ছটফট করা মন নিয়ে আকাঙ্ক্ষা নিয়েও সে দেখতে পেল না বাহার ভাইকে। মন খারাপ হলো তার। তুমুল মন খারাপ নিয়েই সে চিঠিটা পড়া শুরু করলো। প্রিয় রঙ্গনা, আমি জানি চিঠির শুরুর সম্বোধনীটা দেখেই তুমি তুমুল আগ্রহে আমায় খুঁজে বেড়াবে। এই মুহূর্তে তুমি তাই করছো, তাই না? তুমি এত বোকা কেন গো? যখন আমার অনুভূতি তোমার হাতের মুঠেই, তখন আমার উপস্থিতি দিয়ে কি আসে যায়? তুমি অনুভব করলেই দেখতে
তোমার হাতের মুঠোয় ওই চিঠির ভাঁজে আমি আছি, অথচ তুমি তো তত চালাক না। চালাক হলে কি আর আমার অত কাঠখড় পোড়াতে হতো? তুমি নাকি পড়াশোনা শিকই তুলে মন খারাপের উৎসবে মেতেছ। এমন হেলাফেলা করলে বাহার ভাইয়ের রিক্সার খরচ দিবে কিভাবে? বাহার ভাইয়ের তো ভাগ্যে চাকরি নেই। এখন যদি রঙ্গনাও কিছু করতে না পারে, তবে আমাদের সংসার হবে কি করে? বুঝলে রঙ্গনা, তুমি বড্ড বোকা। তাই তো সংসার করার জন্য খুঁজে খুঁজে একমাত্র বাহার ভাইকেই পেলে। জেনে শুনে কেউ নিজের পায়ে কুড়াল মারে বলো তো? আমায় যে বড্ড ভুল করলে রঙ্গনা। আমায় চাইলে কেবল দুঃখের উৎসব পাবে, আমায় পাবে না। তুমি কি বিশ্বাস করো তোমার বাহার ভাই কোনো খারাপ কাজ করতে পারে? আমি জানি তুমি তোমার বাহার ভাইকে এতটাই বিশ্বাস করো যে কখনোই তাকে ভুল বুঝবে না। কিন্তু খুব শীঘ্রই হয়তো তোমার সেই বিশ্বাসের আয়না চূর্ণ বিচূর্ণ হতে চলছে। তোমার চূর্ণ বিচূর্ণ বিশ্বাসের ভাঙন আমি দেখতে পারবো না যে? তোমার হয়তো অনেক মানুষ আছে, আমার কেবল তুমিই আছো। তোমার জন্যই হয়তো আমি চাকরির সন্ধান করেছিলাম। একটা ছেলের একটা ছোট সংসারের সাথ করেছিলাম। সময় ও পরিস্থিতির কাছে আজ সব অসহায়। মৃত্যুর আগ মুহূর্ত অবধি আমি চাই তুমি আমায় বিশ্বাস করো। তোমার চোখে অবিশ্বাস আমায় যে বেঁচে থাকার পরও মেরে ফেলবে। খুব শীঘ্রই আমাদের দেখা হবে রঙ্গনা, আমাদের সংসারও হবে। আমরা এ শহর ছেড়ে খুব দূরে চলে যাব। যাবে তো? ইতি, বাহার ভাই। চিঠিটা হাতের ভাঁজে রেখে চুপ করে রইল চিত্রা। বাহার ভাইয়ের চিঠির মাঝে কেমন ধ্বংসের আভাস, খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা। চিত্রার বুক কাঁপল। বাহার ভাই কি তবে কোনো গোলক ধাঁধায় আটকে গেল? এধার ওধার হাতড়েও চিত্রা উত্তর পেল না নিজের প্রশ্নের। তবে সে বাহার ভাইয়ের সাথে সংসার করবে যে কোনো মূল্যে। যেহেতু সংসার করার জন্য অনেক দূর যেতে হবে, সেহেতু আগে না হয় মোহিনীর মৃত্যুর রহস্যটা পরিষ্কার করে দিয়ে যাবে। বেশ খানিকটা প্রমাণও তো সে পেয়ে গেছেই। এখন কেবল মোক্ষম সময়ের অপেক্ষা। তারপর চিত্রা আর পাহাড় না হয় শহর ছাড়বে। চিত্রা জানে বাহার ভাইয়ের কোনো কলঙ্ক হয় না। রাত তখন 11টা। বাহারের চিঠিটা চিত্রা সারাদিনে বোধহয় শখানেকবার পড়ে ফেলেছে। এখনও পড়ছিল, তন্মধ্যে কলিং বেলের শব্দে তার মনোযোগে বিঘ্ন ঘটে। বুকের মাঝে আরও একবার ছলাৎ করে ওঠে। আবারও দুপুরের মতন অনাকাঙ্ক্ষিত চিঠি আসতে পারে ভেবেই সে ছুটে গেল মেন দরজার সামনে। মুনিয়া বেগম রাতের রান্না করছিলেন। দরজার শব্দ শুনে সেও হাত মুছতে মুছতে এগিয়ে এলো দরজার দিকে। চিত্রা মাকে দেখে নিজেকে সংযত করে ধীর গতিতে দরজা খুলতেই হতভম্ব চোখের সামনের মানুষটার দিকে তাকিয়ে রইল। মুনিয়া বেগমের চোখেও ভরা বিস্ময়, অবাক কণ্ঠে বলল, তুমি এখানে যে? আকাশের চাঁদ মাটিতে কেন? শেষের কথায় তাচ্ছিল্যের ছোঁয়া। দরজার ওপাশে দাঁড়ানো নুরুল সওদাগর তেমন পাত্তা দিল না। বোধহয় সে তাচ্ছিল্যে বরং বেশ কঠিন শব্দে স্বরে চিত্রাকে শুধালো, ওই লম্পটটা ছেলেটা কোথায়? চিত্রা ভ্রু কুঁচকালো, অবুঝ কণ্ঠে বলল, জি। তোমাদের অপছন্দের ওই ভবঘুরে নেশাখোর ছেলেটা কোথায়? চিত্রা এবার বোধ হয় বুঝল বাবা কার কথা বলছে। বোঝার সাথে সাথেই তার চোখ মুখে বিরক্ত ছড়িয়ে পড়ল। রাগী কণ্ঠে সে তার বাবাকে বলল, ওনার নাম আছে আব্বা, ভদ্রভাবে বলতে পারলে বলুন, নয় কথাই বলবেন না। নুরুল সওদাগর তাজ্জব বনে গেলেন। এতদিন তার মেয়ের চোখ মুখে যে সম্মান দেখেছিল নিজের জন্য, আজ আর সেটা দেখতে পেল না। লেবু অতিরিক্ত চিপলে সেটা তেঁতো হয়ে যায়। চিত্রায় তার বহিঃপ্রকাশ। নুরুল সওদাগর তবুও দমে গেলেন না।
কঠোর হয়ে বললেন, তোমার বাহার ভাইকে পেলে অবশ্যই আমাকে কল দিবে, কারণ ওরে আমাদের পুরো পুলিশ টিম খুঁজছে। মুনিয়া বেগম অসন্তুষ্ট কণ্ঠে বলল, ওরে খুঁজছে কেন তোমার পুলিশ টিম? মানুষের ভালো তোমাদের কি সহ্য হয় না? নুরুল সওদাগর উচ্চস্বরে হেসে উঠলেন, মুখ ঝাঁকিয়ে বললেন, ভালো? কার ভালোর কথা বলছো? ওই খুনিটার? জানো সে কি করেছে? তার দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছে তোমাদের আদরের বাহার। সেই জন্যই তো পালিয়েছে বাসা থেকে। চিত্রা হতভম্ব, চোখে বাবার পানে তাকালো। অনবরত তার পা কাঁপছে। বাহার ভাই অমন করেছে? পুরো শহর জুড়ে ছেপে গিয়েছে বাহার ভাইয়ের নিখোঁজ বিজ্ঞপ্তি। যে যেখানেই তাকে দেখবে সাথে সাথে যেন খোঁজ দেয় ভার্সিটির নেতা সাহেব কিংবা পুলিশকে। কৃতজ্ঞতায় বিরাট পাবলিক ভার্সিটির একজন ক্ষমতাশালী নেতা। পোস্টারগুলো তাহলে সেই নেতাই ছাপিয়েছে। মানবতা আজকাল বেঁচে আছে কি না তাই তো নেতারা সহ একজন খুনিকে খোঁজার জন্য সাহায্য করছে আইনজীবীদের। কোচিং থেকে ফেরার সময় বড় বড় পোস্টারগুলোতে চোখ বুলিয়ে বুলিয়ে ধীর পায়ে হেঁটে যায় চিত্রা। রাস্তাটা খালি পেলে ছুঁয়ে দেয় পোস্টারের মাঝে থাকা বাহার ভাইয়ের সাদা কালো মুখমণ্ডলকে। কেবল পুরো শহর না, পুরো পৃথিবীও যদি বাহার ভাইয়ের বিপরীতে চলে যায়, তবুও বাহার ভাইয়ের পক্ষে কেবল একজন মানুষ থাকবে, সে হলো চিত্রা। পুরো দুনিয়া তার কাছে মিথ্যে, কারণ সে জানে তার বাহার ভাই একমাত্র সত্য। তন্মধ্যে চিত্রার কাছে থাকা তার স্মার্টফোনখানা সশব্দে বেজে উঠল। চিত্রা রয়ে শয়ে কল তুলতেই ওহির চিন্তিত কণ্ঠ ভেসে এলো, কই তুই? সবাইকে বললি একত্রিত করতে, এখন দেখি তোরই খবর নেই। চিত্রা ক্ষীণ কণ্ঠে জবাব দিল, এই তো রাস্তায় আসছি। চিত্রার কাছ থেকে উত্তর পাওয়ার পরও ওহি ফোনটা কাটল না। তখনও ফোনে হুড়মুড় করে বাড়ছে সেকেন্ডের হিসাব। চিত্রাও কাটল না ফোন, কারণ সে জানে ওহি আপা কিছু বলার জন্য সময় নিচ্ছে। সেও চুপ থেকে সময় নিল। সেকেন্ডের কাটা পেরিয়ে মিনিটে যখন গেল, তখন ওহি ধীর কণ্ঠে বলল, তুইও কি বিশ্বাস করিস বাহার ভাই এমন কাজ করেছে? রাতের আকাশে কখনো সূর্য ওঠে ওহি আপা? চিত্রার অদ্ভুত প্রশ্নে থতমত খেল ওহি। তাই তো বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলছিস? উত্তর দাও আগে, রাতের আকাশে সূর্য কখনো ওঠে? না। কেন ওঠে না? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নে চিত্রার এখন কথায় বিরক্ত হলো ওহি। অধৈর্য কণ্ঠে বলল, এটা অসম্ভব তাই ওঠে না? তেমনি অসম্ভব আমার বাহার ভাইয়ের নামে ছড়ানো কলঙ্কের সেই কাজটা। চিত্রার উত্তরে হয়তো তাজ্জব বনে গেল ওহি। এই মেয়েটাও যে ঘুরিয়ে পেঁচিয়ে এমন জবাব দেবে তা যেন তার ধারণার বাইরে ছিল। তবে মনে মনে বেশ খুশি হলো সে। প্রশান্তি মাখানো কণ্ঠে আত্মবিশ্বাসের সাথে বলল, কেবল এই মনোভাবটা নিজের মাঝে রাখবি, তবেই হবে। তুমি রেখেছো তো আপা? তুমিও নিশ্চয়ই এমন বিশ্বাস পুষে রেখেছো, তাই না? চিত্রার প্রশ্নে আবারও হোঁচট খেল ওহি। আমতা আমতা করে বলল, বাহার ভাই বিশ্বাসযোগ্য মানুষ, তাই এটা ভাবাই স্বাভাবিক। বাহার ভাই তো ভালোবাসার যোগ্য মানুষও, তবে ভালোবাসলে না কেন? চিত্রার প্রশ্নে কেঁপে উঠল ওহি। মেয়েটা আজ কথাই জব্দ করার খেলায় নেমেছে। কি সুন্দর সহজ সরলভাবে কঠিন একটা প্রশ্ন করে ফেলল। কিন্তু ওহিও কম বুদ্ধিমতী না। তার উত্তর, তার উপর সাইকোলজির ছাত্রী। চিত্রার যে মতিগতি চলছে বর্তমানে তা বুঝতে খুব একটা বাকি রইল না তার। তবে সে চিত্রার মন মতন উত্তর দিল না, বরং ঘুরিয়ে পেঁচিয়ে বলল, সবাই যোগ্যতার মূল্য দিতে পারে না, তাই হয়তো বাহার ভাই ভালোবাসা পাওয়ার যোগ্য হয়েও ভালোবাসা পায়নি। চিত্রা হাসল। ওহি আপা যে খুব চালাক
তা সে ভালো করেই জানে, তবু আরেকটু বুদ্ধির পরীক্ষা করে নিল। সে জানতো ওহিয়াবা কখনো ভালোবাসা স্বীকার করবে না। যা পায়নি, যা পাবে না, তা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করাও এক ধরনের বোকামি। আর ওহিয়াবা বোকামি খুব কমই করেন। সওদাগর বাড়ির ড্রয়িং রুমে গভীর নিস্তব্ধতা। আজ বাড়ির মধ্যমণি হলো চিত্রা। এই মেয়েটার চোখে মুখে আজ কেমন উপচে পড়ার রহস্য, কিছু অদ্ভুত ঘটনা ঘটার সম্ভাবনা। সভায় যার যার মতন অবস্থানরত আছে সওদাগর বাড়ির সদস্যরা। রোজা সওদাগরের মুখ আগের মতনই ভার ভার। চিত্রা সোফার খালি জায়গাটাতে এসে বসল। তুহিন মাহাতাবও আছেন এখানে উপস্থিত। চিত্রার এমন রহস্যময় নিশ্চুপতায় বিরক্ত হলেন নুরুল সওদাগর। তার গুরুগম্ভীর কণ্ঠে বললেন, তোমার কী সমস্যা? আমাদের সময়ে কি কোনো দাম নেই তোমার কাছে? হেয়ালি করছো কেন? চিত্রা বাবার কথাকে তেমন পাত্তা না দিয়ে সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসল। এরপর অদ্ভুত কণ্ঠে বলল, আব্বু, আপনি কখনো আমায় ভালোবাসেননি কেন? এমন সময়ে চিত্রার এমন প্রশ্নের জন্য সবাই হয়তো প্রস্তুত ছিল না। নুরুল সওদাগরও খানিক থতমত খেয়ে গেল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মেয়ের পানে। সে হয়তো বোঝার চেষ্টা করছে তার মেয়ে কি বলতে চাচ্ছে, কিন্তু বুঝতে সক্ষম হলো না কেউ। সবাই হতভম্ব অবস্থা দেখে ক্ষীণ হাসল চিত্রা। কেমন গুমট পরিস্থিতি তার তৈরি করে বলল, জানেন আব্বু, আমি হয়তো একমাত্র মেয়ে যে আপুর ভালোবাসা পাওয়ার জন্য নিঃসন্দেহে জান কোরবানি করে দিতাম। কিন্তু আপনি তো ভীষণ শক্ত পাথর। আমার জানো আপনার দম্ভের কাছে খুবই তুচ্ছ। আমাকে অপছন্দের কারণ কি কেবল মাত্রই আমার জন্ম পরিচয়? চিত্রা। মায়ের কণ্ঠে বিস্ময়ে, ডাকের মাঝে ধমক। চিত্রা তাকালো মায়ের দিকে, মুচকি হেসে বলল, আজ আমি না হয় একটু বলি আম্মু। জানো আম্মু, আব্বু আমায় একটুও ভালোবাসেনি। আমার কত খারাপ লাগতো, কত কান্না করতাম, কত আল্লাহর দরবারে দোয়া করতাম কেবল আব্বু যেন আমায় একটু ভালোবাসে। কিন্তু আব্বু আমায় ভালোবাসেনি আম্মু। আল্লাহের পর যদি কাউকে সিজদা থেকে বলতো, আল্লাহর পর যদি কাউকে সিজদা দিতে বলতো, তাহলে সেই সিজদাটা আমি আব্বুকে দিতাম। অথচ সেই আব্বুই কিনা আমায় ভালোবাসলো না। আমার এক জীবনের এমন বিশাল আফসোস পুষে বাঁচতে হবে ভাবিনি। তুমি আমায় তো কত সুন্দর জীবন দিলে আম্মু, একটু আব্বুর ভালোবাসা তো দিলে না। মুনিয়া বেগম টলমলে অশ্রু নিয়ে মেয়ের পানে তাকিয়ে আছেন, চোখে মুখে তার অবিশ্বাসের ছাপ। চিত্রা চঞ্চল হলেও কখনো আবদার, অভিযোগ, অভিমান কিংবা বায়না করেনি মায়ের কাছে। কিন্তু আজ যখন সব কিছুই মায়ের পায়ের কাছে ঢেলে দিল, তখন মায়েরই বা কী বলার থাকতে পারে?